তাসফিয়ার সাথে আমার ডিভোর্সের কথা বাড়িতে কাউকে বলা যাবে না। আব্বা আম্মা জানলে অনেক কষ্ট পাবে। তাসফিয়াকে আম্মা নিজের মেয়ের মতো আদর করে আর ভালোবাসছে। আব্বার কথা কি বলবো, তাসফিয়ার জন্য আমাকে অনেকবার বকাঝকা করছে। মন খারাপ করে বাড়িতে এসেছি। তাসফিয়াকে ছাড়া বাড়িটা যেন পুরো শূন্য শূন্য লাগছে। মোবাইলটা সাইলেন্ট করে শুয়ে পড়ছি। তাসফিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেকগুলো মিস কল। চাপ দিতে দেখি শ্বশুর বাড়ির নাম্বার থেকে অনেকগুলো ফোন। ব্যাক করছি, সাথে সাথে রিসিভ। শ্বশুর বলল, বাবা তুমি তাসফিয়াকে রেখে গেছো কেন, কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে? আমি বললাম, না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। এমনিতেই তাসফিয়ার সামনে পরীক্ষা, এখানে থাকলে ও পড়তে সমস্যা হয়, তাই ওকে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। শ্বশুর বলল, ও আমি ভাবছিলাম তাসফিয়ার সাথে তুমি ঝগড়া করছো। আচ্ছা তাহলে এই ব্যাপার হলে কোনো সমস্যা নেই। আমি বললাম, ঠিক আছে, আমি একদিন আসবো। তাসফিয়া কি আপনার পাশে আছে? শ্বশুর বলল, না, তাসফিয়া তো আজকে সকাল সকাল কলেজে গেছে আর বলছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। আমিও বললাম, তার মানে সে মিথ্যা কথা বলছে। আমিও আঙ্কেলের কথা মতো বললাম, হ্যাঁ করবে, এখন রাখি। কারণ আঙ্কেলকে সত্যি বলা যাবে না, কারণ উনি জানলে অনেক কষ্ট পাবে। ফোন কেটে অফিসের জন্য রেডি হয়েছি। এমন সময় আম্মু বাড়িতে এসেছে। আম্মু বলল, কি অফিসে যাচ্ছিস নাকি? আমি বললাম, হ্যাঁ। আর আব্বু কোথায়? আম্মু বলল, তোর আব্বা অফিসে গেছে। তাসফিয়া কোথায়, ওকে যে দেখছি না। আমি বললাম, তাসফিয়া ওদের বাড়িতে গেছে, সামনে ওর পরীক্ষা, এখানে থাকলে ওর পড়তে সমস্যা হয়, তাই কিছুদিনের জন্য বাড়িতেই থাকবে। আম্মা বলল, তোর কথা বলার ভঙ্গি আর তোর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্যি করে বল, কি হয়েছে তোদের মাঝে? তাসফিয়ার সাথে তুই কি ঝগড়া করছিস? আমি বললাম, তাসফিয়ার সাথে ঝগড়া কেন হবে? বিশ্বাস না হলে তাসফিয়াকে ফোন করে জেনে নাও। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে স্নেহাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছি। দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে আসছে। স্নেহা বলল, সৌরভ তোমার আসতে তো দেরি হলো কেন? আমি বললাম, আম্মার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আসো তোমাকে কলেজে দিয়ে আসবো। স্নেহা বলল, আজকে কলেজে না গেলে ভালো হবে, তুমি যাও, অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তাসফিয়া কোথায়? আমি বললাম, ওর আব্বু বলছে কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। স্নেহা বলল, ঠিক আছে। আর হ্যাঁ, তুমি অফিসে গিয়ে আমাকে একটা কল দেবে। আমি বললাম, আচ্ছা। স্নেহা চলে গেছে, আমি অফিসে চলে এসেছি। আমার কাজে মন দিলাম। 2 দিন পরে কাজ ধরছি। আজকে সব কাজ করতে হবে, কাজগুলো একটু তাড়াতাড়ি করছি। লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ শেষ করে আবার কাজ। এমন সময় মোবাইলে একটা রিংটোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি তাসফিয়া ফোন করছে। রিসিভ না করে কেটে দিয়েছি। 3বার ফোন করছে, 3বার ফোন কেটে দিয়েছি। এবার ফোনটা বন্ধ করে দিয়েছি। আবার তাড়াতাড়ি কাজ করতেছি। এমন সময় ম্যাডাম এসে বলে, সৌরভ চলো আমার সাথে, একটু সাইডে যেতে হবে, কারণ কন্ট্রাক্টররা এই সাইড দেখতে আসবে। আমি বললাম, হ্যাঁ চলেন। ম্যাডামের সাথে বের হয়ে গেছি। সাইডের কন্ট্রাক্টরদের সাথে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। কন্ট্রাক্টর বলল, ম্যাম চলেন, কফি শপে বসে আমরা ডিলটা ফাইনাল করে নেই। ম্যাডাম বলল, ঠিক আছে চলেন। আমি বললাম, ম্যাডাম তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। ম্যাডামকে বলে আমি চলে এসেছি। বাইকে বসে মোবাইলটা চালু করেছি। এমন সময় দেখি একটা মেসেজ, তাও আবার তাসফিয়ার নাম্বার থেকে। মেসেজে লেখা, ভাইয়া আপনার মোবাইল বন্ধ কেন? আফু জিএমসি হাসপাতালে আছে। তাসফিয়ার আবার কি হলো? এমনি আব্বার নাম্বার থেকে ফোন এলো। ফোন রিসিভ করতে আব্বা বলল, বৌমা যে হাসপাতালে, তুই কি জানিস না? আর তোর মোবাইলটা বন্ধ কেন? তাড়াতাড়ি জিএমসি হাসপাতালে চলে আয়। আমি বললাম, হ্যাঁ আসতেছি। হঠাৎ করে তাসফিয়ার আবার কি হলো? নিশ্চয়ই না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের বাহিরে তাবু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। তাবু এমন ভাবে কান্না করছো কেন? তাসফিয়ার কি হয়েছে? তাসফিয়া ঠিক আছে তো? তাবু বলল, আপু এখনো অজ্ঞান, জ্ঞান ফিরিনি, কখন যে ফিরবে তাও জানে না, ডাক্তার বলছে। কি বলো এসব, কি হয়েছে? তাবু বলল, তাহলে শুনেন, আপু না দুপুরে বাড়িতে এসেই কাউকে কিছু বলেনি, সোজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আম্মু খাওয়ার জন্য ডাকতে গেছে, তার কোনো সারা শব্দ না পেয়ে আব্বু দরজা ভেঙে দেখে আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। তাসফিয়া এখন কোথায়? চলো আমি তাসফিয়ার কাছে যাব। তাবুকে নিয়ে তাসফিয়ার কাছে এসেছি। আব্বা আম্মা, তাসফিয়ার আত্মীয় স্বজন অনেকে এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি দায়ী তাসফিয়ার এই অবস্থার জন্য। কেবিনের সামনে সবার অপেক্ষা যে তাসফিয়ার কখন জ্ঞান ফিরবে। তাসফিয়াকে আইসিইউর ভিতরে ঢুকিয়ে রাখছে। আমি তাকিয়ে দেখি তাসফিয়ার চেহারাটা কালো হয়ে আছে। সব দোষ আমার। আমি যদি ফোনটা রিসিভ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। শাশুড়ি বলল, বাবা সৌরভ, তোমার আর তাসফিয়ার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চলছে? আমি বললাম, আন্টি আমার সাথে কোনো ঝগড়া হয়নি,
শাশুড়ি আম্মা বলল, তাহলে তাসফিয়া এতগুলো ঘুমের ট্যাবলেট খেতে চাইবো কেন? নিশ্চয়ই তোমাদের মাঝে বড় কোনো ঝগড়া হয়েছে। সত্যি বলছি আন্টি, আমি কোনো ঝগড়া করিনি। তখনই ডাক্তার এসে বলে, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে অনেক ভালো আছে। আর আপনারা কেমন বাবা মা? মেয়ের কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তাই করেন না। আপনারা ওকে একা থাকতে দিলেন। আল্লাহ ওর হায়াত শেষ করে নাই, তাইও বেঁচে আছে। সাধারণত এমন অবস্থায় কেউ বেঁচে থাকে না। শাশুড়ি বলল, এখন আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, হ্যাঁ পারেন। দুইজন করে ভিতরে যাবেন, আর কেবিনে বেশিক্ষণ থাকবেন না। নাসরা তাসফিয়াকে ওই কেবিনে শিফট করছে। শ্বশুর শাশুড়ি এক করে সবাই তাসফিয়ার সাথে দেখা করতে যাবে। আমি টেবিলের উপরে বসে আছি, তখন তাবু এসে আমাকে বলল, ভাইয়া তোমাকে আপু দেখতে চাই। আমি বললাম, হ্যাঁ আসতেছি। আমি ভিতরে ঢুকার পর সবাই বের হয়ে গেছে। আমাকে দেখে তাসফিয়া কান্না শুরু করে দিয়েছে। কাছে গিয়ে ওর পানিটা মুছে দিয়েছি। তাসফিয়া বলল, আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারেন, তাই তো আমি মরে যেতে যাচ্ছি। আমি বললাম, স্নেহাকে বিয়ে করলে তোমাকে মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার বাবা মা সবাই তো আমাকেই দোষারোপ করতো। তা আমাকে মুক্ত করার জন্য মরতে গেছিলে কেন? তাসফিয়া বলল, আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে জানেন। একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। আমি বললাম, তাহলে